হ্যালো বন্ধুরা, তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 8 ইতিহাস বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের একটি নতুন প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা করব। এই প্র্যাকটিস সেটটিতে যতগুলো প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নের উত্তরগুলি এই ভিডিওতে আলোচনা করব। তো শুরু করা যাক আজকের ক্লাস। ক্লাস শুরু করার আগে তোমরা একবার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ইতিহাস বিষয়ের সিলেবাসটি দেখে নাও। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে ইতিহাস বিষয়ে প্রথম 2টি অধ্যায় থাকবে। আঞ্চলিক শক্তির উত্থান ও উপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা। আর পূর্ণমান হচ্ছে 15 নম্বরের এবং এর জন্য সময় থাকছে 30 মিনিট। এরপরে আমরা দেখে নেব এই প্র্যাকটিস সেটটিতে যেসব প্রশ্ন দেওয়া রয়েছে তার উত্তরগুলি। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যেকোনো দুটি। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার নবাব, দেওয়ান, নাজিম, ফৌজদার? সঠিক উত্তরটি হল দেওয়ান। ঔরঙ্গজেবের শাসনকালে মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার দেওয়ান। পরবর্তী প্রশ্ন, পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল 1756 সালের 23 জুন, 1857 সালের 23 জুন, 1757 সালের 23 জুন, 1757 সালের 20 জুন? সঠিক উত্তরটি হল 1757 সালের 23 জুন। পলাশীর যুদ্ধ সংঘটিত হয়েছিল 1757 সালের 23 জুন। পরবর্তী প্রশ্ন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1765 সালে দেওয়ানির অধিকার দিয়েছিলেন সম্রাট ফারুকশিয়ার, সম্রাট দ্বিতীয় শাহ আলম, সম্রাট ঔরঙ্গজেব, মুর্শিদ কুলি খান? সঠিক উত্তরটি হল সম্রাট দ্বিতীয় শাহ আলম। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে 1765 সালে দেওয়ানির অধিকার দিয়েছিলেন সম্রাট দ্বিতীয় শাহ আলম। পরবর্তী প্রশ্ন, সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো বোম্বাই প্রেসিডেন্সিকে, কলকাতা প্রেসিডেন্সিকে, বাংলা প্রেসিডেন্সিকে, মাদ্রাজ প্রেসিডেন্সিকে? সঠিক উত্তরটি হল মাদ্রাজ প্রেসিডেন্সিকে। সেন্ট জর্জ দুর্গ প্রেসিডেন্সি বলা হতো মাদ্রাজ প্রেসিডেন্সিকে। নিচের প্রশ্নগুলির উত্তর লেখো যেকোনো দুটি। এখানে প্রতিটি প্রশ্নের মান 1 নম্বর করে। প্রথম প্রশ্ন, বেমানান শব্দটি খুঁজে বের করো। মুর্শিদ কুলি খান, আলিবর্দী খান, সিরাজউদ্দৌলা, সাদাত খান? উত্তর সিরাজউদ্দৌলা। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিলেন ডেস? উত্তর লর্ড ওয়েলেসলি। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক ছিলেন লর্ড ওয়েলেসলি। পরবর্তী প্রশ্ন, ঠিক না ভুল লেখো। শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন স্থাপন করেছিলেন আলেকজান্ডার ডাফ? উত্তর ভুল। এর পরে রয়েছে 2টি বা 3টি বাক্যে উত্তর লেখো যেকোনো 3টি। এখানে প্রতিটি প্রশ্নের মান 2 নম্বর করে। প্রথম প্রশ্ন, ফাররুকশিয়রের ফরমান বলতে কি বোঝো? উত্তর ফাররুকশিয়র ছিলেন মুঘল সম্রাট। তিনি 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে অনেক সুযোগ সুবিধা দিয়ে যে আদেশ বা ফরমান জারি করেছিলেন তা ফাররুকশিয়র ফরমান নামে পরিচিত। ফাররুকশিয়র ফরমান অনুসারে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় ব্যবসা বাণিজ্য করার অধিকার লাভ করেছিল। পরবর্তী প্রশ্ন, পলাশীর লুণ্ঠন কাকে বলে? উত্তর 1757 খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধে ব্রিটিশ কোম্পানি জয়লাভ করে। ইংরেজরা সিরাজ উদ্দৌলাকে সরিয়ে মীর জাফরকে বাংলার নবাব পদে বসান। পলাশীর যুদ্ধের পর ব্রিটিশ কোম্পানি বিভিন্নভাবে নবাব মীর জাফরের কাছ থেকে প্রচুর অর্থ আদায় করে। রবার্ট ক্লাইভ সহ কোম্পানির উচ্চপদস্থ কর্মচারীরাও ব্যক্তিগতভাবে প্রচুর অর্থ নেয়। সব মিলিয়ে প্রায় 3 কোটি টাকার সম্পদ ইংরেজরা আদায় করে। পলাশীর যুদ্ধের পর মীর জাফরের কাছ থেকে ইংরেজদের অর্থ আত্মসাৎকে পলাশীর লুণ্ঠন বলা হয়। পরবর্তী প্রশ্ন, সত্যবিলোপ নীতি কি? উত্তর, যে নীতি অনুযায়ী পুরুষ উত্তরাধিকারীহীন ভারতীয় শাসকদের শাসন এলাকা কোম্পানির হস্তগত হয়ে যেত সেই নীতিকে সত্যবিলোপ নীতি বলা হয়। এই নীতি প্রয়োগ করেন বড়লাট ডালহৌসি।
তিনি এই নীতি প্রয়োগ করে সাতারা, সম্বলপুর, ঝাঁসি প্রভৃতি অঞ্চল ব্রিটিশের অধীনে আনেন। পরবর্তী প্রশ্ন। টিকা লেখো 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট। উত্তর। রবার্ট ক্লাইভ কর্তৃক প্রবর্তিত দ্বৈত শাসন ও 76-এর মন্বন্তরের ফলে বাংলার রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দারুণ বিপর্যয়ে নেমে আসে। কারণ উদ্দেশ্য, পলাশির যুদ্ধের পরবর্তী সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের অত্যাচার, তাদের অর্থলিপ্সা এবং কোম্পানির অভ্যন্তরীণ শাসন ব্যবস্থার ত্রুটি ও দুর্নীতি ব্রিটিশ পার্লামেন্টের দৃষ্টি আকর্ষণ করে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে বাণিজ্যিক সংস্থা থেকে রাজনৈতিক ক্ষমতা দখলের পথে যেভাবে এগিয়ে যাচ্ছিল, তাতে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির গতিবিধি নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। 76-এর মন্বন্তরের সময় রাজস্ব আদায় না হওয়ার ফলে কোম্পানির অর্থভাণ্ডার প্রায় শূন্য হয়ে পড়ে। 1773 খ্রিস্টাব্দে কোম্পানি ব্রিটিশ সরকারের কাছে অর্থ সাহায্য চাইলে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানির কার্যকলাপে হস্তক্ষেপ করে। রেগুলেটিং অ্যাক্ট এই মর্মে 1773 খ্রিস্টাব্দে ব্রিটিশ পার্লামেন্ট একটি আইন পাস করে। যেহেতু এই আইনের মুখ্য উদ্দেশ্য ছিল কোম্পানির কার্যকলাপ নিয়ন্ত্রণ করা, সেহেতু এই আইন রেগুলেটিং অথবা নিয়ন্ত্রণের আইন নামে খ্যাত। পরবর্তী প্রশ্ন। 1784 সালের পিট প্রণীত ভারত শাসন আইন। উত্তর। রেগুলেটিং অ্যাক্টে বেশ কিছু ত্রুটি ধরা পড়লে তার সমাধানের জন্য ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছোট পিটের আমলে একটি নতুন আইনের প্রস্তাব পাস হয়। এটি 1784 খ্রিস্টাব্দের পিটের ভারত আইন নামে পরিচিত। 1785 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি থেকে আইনটি বলবৎ হয়েছিল। পিটের ভারত আইন প্রবর্তনের উদ্দেশ্য। পিটের ভারত আইন প্রবর্তনের উদ্দেশ্য হল: 1. 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টের ত্রুটিগুলি দূর করা এবং 2. ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির অধিকার যতটা সম্ভব অক্ষুণ্ণ রেখে তার কাজকর্মের উপর সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। পিটের ভারত আইনের দ্বারা ব্রিটিশ সরকার ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে সমন্বয় সাধিত হয়েছিল। এই আইনে যে প্রশাসনিক কাঠামো প্রতিষ্ঠিত হয়েছিল তা 1858 খ্রিস্টাব্দ পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। এর পরে রয়েছে 4-7-8টি বাক্যে উত্তর লেখো যে কোনো একটি। এখানে প্রতিটি প্রশ্নের মান 5 নম্বর করে। প্রথম প্রশ্ন। দ্বৈত শাসন ব্যবস্থা বলতে কি বোঝো এবং বাংলায় তার কি প্রভাব পড়েছিল? উত্তর। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তক ছিলেন লর্ড ক্লাইভ। 1765 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা প্রদেশের দেওয়ানি লাভ করার ফলে বাংলায় যে নতুন শাসন ব্যবস্থার সূচনা হয় তাকে দ্বৈত শাসন ব্যবস্থা বলা হয়। বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাব 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলেছিল। বাংলায় দ্বৈত শাসনের প্রভাব ছিল ভয়াবহ। 1. আর্থিক শোষণ। দ্বৈত শাসনের ফলে বাংলায় কোম্পানি চরমভাবে অর্থ শোষণ করেছিল। 1764-1765 খ্রিস্টাব্দে বাংলায় রাজস্ব আদায় হয়েছিল 1,13,00,000 টাকা। দেওয়ানি লাভের পর 1765 খ্রিস্টাব্দে কোম্পানি বাংলায় রাজস্ব আদায় করেছিল 2,20,00,000 টাকা। 2. অরাজকতা। দ্বৈত শাসন বাংলাদেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করে। প্রশাসনে দ্বৈত নিয়ন্ত্রণ প্রজার নিরাপত্তায় সংকট সৃষ্টি করে। 3. 76-এর মন্বন্তর। দ্বৈত শাসন ব্যবস্থার প্রভাবে বাংলায় 76-এর মন্বন্তর হয়েছিল 1176 বঙ্গাব্দে বা 1770 খ্রিস্টাব্দে। এই মন্বন্তর বা দুর্ভিক্ষে বাংলার 1/3 লোক অনাহারে প্রাণত্যাগ করেছিল। এর ফলস্বরূপ বাংলার গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসন ব্যবস্থার অবসান করেছিলেন। মূল্যায়ন। পলাশির যুদ্ধে জয়লাভের পর ইংরেজ কোম্পানি রাজনৈতিক ক্ষেত্রে যে শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠিত করেছিল তা পরিপূর্ণতা পায়। এরপর থেকে বাংলার রাজনীতি ও অর্থনীতি কোম্পানির অঙ্গুলি হেলনে চলতে থাকে। পরবর্তী প্রশ্ন। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ওয়ারেন হেস্টিংস ও লর্ড কর্নওয়ালিসের বিচার ব্যবস্থার সংস্কার সম্পর্কে যা জানো লেখো। উত্তর। বাংলার গভর্নর ও গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিস বাংলার বিচার ব্যবস্থার সংস্কার করেছিলেন। উভয়ের বিচার সংস্কারের যেমন কিছু মিল ছিল,
তেমনি কিছু অমিলও ছিল। মিলসমূহ ওয়ারেন হেস্টিংস ও কর্নওয়ালিস উভয়েই বিচার ব্যবস্থার সংস্কার করে ইউরোপীয় বিচারপতিদের সংখ্যা বাড়িয়েছিলেন। তারা ইউরোপীয় বিচারকদের ভারতীয় সহকারীদের উপর নির্ভরশীলতার অবসান ঘটাতে চেয়েছিলেন। উভয়েই আইনগুলিকে বিধিবদ্ধ করতে সচেষ্ট হয়েছিলেন। ওয়ারেন হেস্টিংস হিন্দু আইন ও মুসলমান আইনগুলি পৃথকভাবে সংকলন করেছিলেন। পরে তিনি এগুলির ইংরেজি অনুবাদ করেছিলেন। কর্নওয়ালিস আইনগুলিকে সংকলন করে কোড বা বিধিবদ্ধ আইন চালু করেছিলেন। উভয়ই সব আদালতগুলিকে একই নিয়মে আনার পক্ষপাতী ছিলেন। অমিলসমূহ ওয়ারেন হেস্টিংস, লর্ড কর্নওয়ালিস। হেস্টিংস ভ্রাম্যমাণ আদালত স্থাপনের কথা ভাবেননি। লর্ড কর্নওয়ালিস 4টি ভ্রাম্যমাণ আদালত স্থাপন করেন। 2 বিচার ব্যবস্থায় হেস্টিংস অনেক ক্ষেত্রে ভারতীয়দের সহায়তা নিয়েছিলেন। 2 কর্নওয়ালিস সব আদালতে ইউরোপীয় বিচারপতি নিয়োগ করেছিলেন এবং বিচার ব্যবস্থা থেকে ভারতীয়দের পুরোপুরি বাদ দিয়েছিলেন। 3 সদর দেওয়ানি ও সদর নিজামতি আদালত স্থাপন করেন। 3 কলকাতা, পাটনা, ঢাকা ও মুর্শিদাবাদে 4টি প্রাদেশিক আদালত স্থাপন করেন। 4 বিচার ও শাসনের উন্নতির জন্য বাংলাকে 35টি ভাগে ভাগ করেন। 4 কর্নওয়ালিস এইরকম কোনো বিভাজন করেননি। তোমাদের মধ্যে অনেকেই প্রশ্ন করো যে, তুমি যে এই প্রশ্নগুলি দাও সেগুলি কি সব স্কুলে কমন পাবো? হ্যাঁ, নিশ্চয় এই প্রশ্নগুলি কমন পাবে। তবে একটি প্র্যাকটিস সেট দেখলে বেশি কমন পাবে না। আমি তোমাদের প্রতিটি বিষয়ে 10টি করে প্র্যাকটিস সেট উত্তর সহ আলোচনা করে দিয়েছি। তাই তোমরা প্রতিটি বিষয়ে 10টি প্র্যাকটিস সেটেই ভালো করে দেখার চেষ্টা করবে। তাহলেই দেখবে পরীক্ষায় তোমরা বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে। এখানে তোমরা অনেকেই প্রশ্ন করো যে, এই ক্লাসগুলির পিডিএফ ফাইলটি দেওয়া হলে খুব ভালো হতো। আসলে প্রতিটি ক্লাসের পিডিএফ ফাইলটি আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই। তোমরা হয়তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনো যুক্ত হওনি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই লিংকে ক্লিক করবে, তারপর তোমাদের মোবাইল স্ক্রিনে এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবে। দেখো, এখানে মাহাতো স্টাডি ক্লাস 8 লেখা রয়েছে এবং তার নিচে লেখা রয়েছে ভিউ চ্যানেল। তো ভিউ চ্যানেল এর উপর ক্লিক করবে। তারপর তোমরা অটোমেটিক হোয়াটসঅ্যাপ এর মধ্যে পৌঁছে যাবে। তারপর আমাদের গ্রুপটি দেখতে পাবে। দেখো, উপরের দিকে লেখা রয়েছে মাহাতো স্টাডি ক্লাস 8 এবং তার পাশেই ফলো লেখা রয়েছে, সেখানে ক্লিক করবে, তবেই তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যাবে। এরপর স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে তোমরা পিডিএফ ফাইলটি ডাউনলোড করবে। একবার এই প্রসেসটি দেখে নাও, তাহলেই তোমরা সমস্ত পিডিএফ ফাইল ডাউনলোড করতে পারবে। প্রথমেই তোমরা তোমাদের মোবাইলের হোয়াটসঅ্যাপ অ্যাপসটি ওপেন করবে। তারপর দেখবে উপরের দিকে 3টি বটন রয়েছে, চ্যাট, আপডেট, কল। তোমরা আপডেট বটন এ ক্লিক করবে। তারপর নিচের দিকে আমাদের গ্রুপটি দেখতে পাবে, সেখানে ক্লিক করবে। তারপর দেখবে পিডিএফ ফাইলগুলির লিংক দেওয়া রয়েছে, সেই লিংকে ক্লিক করবে। ক্লিক করার পর সেখানে নিচের দিকে দেখো ক্লাস 8 লেখা রয়েছে, সেখানে ক্লিক করবে। তারপর যে সাবজেক্টটির পিডিএফ দরকার সেই সাবজেক্টটিতে ক্লিক করবে। আমি তোমাদের ইতিহাসের একটি নোট ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা হিস্ট্রি বটন এ ক্লিক করবে। তারপর তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের মধ্যে যে পর্যায়ক্রমিক মূল্যায়নের পিডিএফ ফাইল দরকার সেটিতে ক্লিক করবে। তারপর দেখবে 10টি প্র্যাকটিস সেটের পিডিএফ ফাইলের লিংক দেওয়া রয়েছে। তোমাদের যে প্র্যাকটিস সেটের পিডিএফ ফাইল দরকার সেটিতে ক্লিক করবে। তারপর তোমরা ডাউনলোড বটনটি দেখতে পাবে, সেখানে ক্লিক করবে। ক্লিক করলেই তোমাদের মোবাইলে যদি একটির বেশি ইমেইল আইডি থাকে তাহলে সেগুলি দেখতে পাবে। যে কোনো একটি ইমেইল আইডিতে ক্লিক করলেই পিডিএফ ফাইলটি ডাউনলোড হয়ে যাবে। পিডিএফ ফাইলটিতে ক্লিক করলেই প্রশ্ন উত্তরগুলি দেখতে পাবে, যেগুলি খুব সুন্দরভাবে আমি সাজিয়ে লিখে দিয়েছি। এই পিডিএফটি থেকে তোমরা খুব সুন্দরভাবে নোটগুলি পড়তে পারবে।